তো নমস্কার বন্ধুরা, তোমাদের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু এখন আমি দাঁড়িয়ে আছি, তোমরা দেখতে পাচ্ছ আমার উপরে বিশ্ব বাংলা গেটের সামনে এখন দাঁড়িয়ে আছি, বিশ্ব বাংলা গেটের নিচে। তো এখন কিন্তু আমরা যাচ্ছি, কোনো ইকো পার্ক যাচ্ছি না, কিন্তু আজকে ইকো পার্ক তোমাদের ভিডিও দেখিয়েছি। তো আজকে কিন্তু যাচ্ছি নতুন একটা জায়গায়, তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল থেকে বুঝেই গেছো আজকে কোন জায়গায় যাচ্ছি। তো আজকে যাচ্ছি কলকাতার অন্যতম একটি দুর্দান্ত মিউজিয়াম, সেটি হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম। সেখানে কত এন্ট্রি ফিস, টাইমিংস কী আছে, কোন কোন দিন খোলা থাকে সব কিছু জানাবো। আর জায়গাটা কীরকম লাগে, কীরকম গিয়ে তোমরা কী কী দেখতে পাবে সেটাও দেখাবো, ঠিক আছে? তো তোমরা কীভাবে যাবে সেটাও তোমাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটা সাথে থাকো আর দেখতে থাকো শেষ পর্যন্ত। তো চলো এবার জেনে নেওয়া যাক এই এয়ারক্রাফট মিউজিয়াম তোমরা কীভাবে পৌঁছাবে। এয়ারক্রাফট মিউজিয়াম পৌঁছাতে হলে তোমাদেরকে আসতে হবে বিশ্ব বাংলা গেটে। তো বিশ্ব বাংলা গেট কীভাবে আসবে? তোমরা যদি শিয়ালদা স্টেশন থেকে আসতে চাও, তাহলে শিয়ালদা স্টেশন থেকে কিন্তু তোমাদের বিশ্ব বাংলা গেটগামী বাসে উঠে বিশ্ব বাংলা গেটে নেবে। আমি যেরকম দেখালাম সেরকম মাত্র পায়ে হেঁটে 7 থেকে 8 মিনিট লাগবে এই এয়ারক্রাফট মিউজিয়ামে আসতে। সেরকমভাবে হাওড়া স্টেশন থেকেও তোমরা বিশ্ব বাংলা গেটগামী বাসে উঠে সেখানে নেমে, মানে বিশ্ব বাংলা গেটে নেমে সেখান থেকে কিছুটা হেঁটেই কিন্তু এই এয়ারক্রাফট মিউজিয়ামে পৌঁছে যাবে। আর এছাড়াও তোমরা যদি ভাবো যে শিয়ালদা থেকে অতক্ষণ বাস জার্নি করবে না, তাহলে কিন্তু তোমরা আরেকভাবে যেতে পারো। সেটা হচ্ছে শিয়ালদা থেকে কিন্তু মেট্রো ধরে তোমরা চলে আসতে পারো সেক্টর 5 মেট্রো স্টেশন। সেখান থেকে কিন্তু তোমরা বাস পেয়ে যাবে এই বিশ্ব বাংলা গেট আসার জন্য। তো তোমরা ভেঙে ভেঙে আসতে পারো। তো এই ছিল তোমরা কিভাবে এয়ারক্রাফট মিউজিয়ামে পৌঁছাবে। তো আমরা এই থেকে আসলাম বাসে করে। তো এই হচ্ছে বিশ্ব বাংলা গেট, দেখতে পাচ্ছ। এখান থেকে বাদিকে কিছুটা গেলে হচ্ছে ইকো পার্ক। আর আমাদের আজকে গন্তব্যে যেটা এয়ারক্রাফট মিউজিয়াম, সেটা কিন্তু এখান থেকে একটুখানি সোজা হাঁটতে হবে। তোমাদেরকে চলো যাবো, দেখাবো। আর কত মিনিট হাঁটতে হচ্ছে এখান দিয়ে, কতক্ষণ হেঁটে তোমাদের ওই জায়গাটায় পৌঁছতে হবে সব জানাবো। তো চলো যাওয়া যাক গন্তব্যের দিকে। তার আগে দেখিয়ে তোমাদের এই সুন্দর বিশ্ব বাংলা গেট। আচ্ছা, এই হলো বিশ্ব বাংলা গেট। বিশ্ব বাংলা গেটে আমরা রাস্তার এপারে চলে আসলাম, ওপার থেকে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু এই হচ্ছে রবীন্দ্র তীর্থ। আর এখানে কিন্তু একটা অটো স্ট্যান্ড আছে, আর সামনে কিন্তু একটা সাবওয়ে আছে টু মিজোরাম হাউস বলে, দেখতে পাচ্ছ। তোমরা এটা খেয়াল করবে। আচ্ছা, এই হচ্ছে সাবওয়ে টু মিজোরাম হাউস। এই সাবওয়েতে তোমরা উঠবে, কারণ রাস্তার ওপাশ দিয়ে হাঁটতে হবে, নয় আমাদের গিয়ে আবার ইউটার্ন মেরে ওই সাইডে যেতে হবে। রাস্তার ওই সাইডে পড়ছে, আর মাঝখানে যেহেতু মেন রাস্তা, তাই পার করা যাবে না, তাই সাবওয়ে থেকে আমরা ওই পাশে চলে যাচ্ছি। আচ্ছা, এই হচ্ছে সাবওয়ের ভিতরটা, তোমরা দেখতে পাচ্ছ। খুব সুন্দর এখানে পেন্ট করা দেয়ালে। ছবিও তুলতে পারবে এই জায়গাটা, বেশ ফটোজেনিকও আছে। আচ্ছা, আমরা রাস্তার ওপার থেকে উঠেছিলাম, ঠিক আছে, সাবওয়েতে। এপার থেকে নামলাম, এবার এপার থেকে নেমে এই রাস্তা ধরে আমরা সোজা যাব। দেখতে পাচ্ছ এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ। এদিকে কিন্তু ফটো তোলার খুব সুন্দর জায়গা, দেখতে পাচ্ছ তোমরা। জাস্ট দেখো, মানে এখানে কিন্তু বেশ তোমাদের ভালো লাগবে আসলে। মানে এই জায়গাটা কিন্তু বেশ ফটোজেনিক আছে, তোমরা আসলে ফটো তুলতে পারো। যদি তোমাদের বাস যদি আমাদের মতন নামায়, যেমন তোমাদের দেখালাম ওই মাঝখানে একদম, ওখান থেকে রাস্তা পার করবে, রাস্তা পার করে তারপর সাবওয়ে দিয়ে এখানে চলে আসবে। সাবওয়ে দিয়ে এখানে এসে এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কীভাবে মিউজিয়াম পৌঁছাবে। তো চলো। কিন্তু এই জায়গাটা থেকে কিন্তু বিশ্ব বাংলা গেটের কিন্তু একটা অ্যামেজিং ভিউ পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু তোমরা যদি আসো অবশ্যই কিন্তু এখানে এসে ভালো রকমভাবে ফটোগ্রাফি করতে পারবে। তো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। এখান থেকে বেরিয়ে এবার এই রাস্তা দিয়ে তোমরা সোজা 7 থেকে 8 মিনিট হাঁটবে, তাহলে কিন্তু আজকের গন্তব্যে কিন্তু আমরা পৌঁছে যাব। আর আসা কিন্তু খুবই সহজ, শুধু তোমরা বিশ্ব বাংলা গেটের বাস ধরে বিশ্ব বাংলা গেট চলে আসবে। তারপর আমি যেমনভাবে দেখালাম তেমনভাবে কিন্তু তোমরা রাস্তা পার করে এরমভাবে কিন্তু কিছুটা হাঁটলে কিন্তু এই মিউজিয়ামে তোমরা পৌঁছে যাবে। আর জায়গাটা কেমন, আমি ফার্স্ট টাইম যাচ্ছি, তো তোমাদেরকে ঘুরে দেখাবো ভালো করে। আর পাশে কিন্তু এরকম বিল্ডিংস আছে, তোমরা এগুলোকে ল্যান্ডমার্ক হিসেবে দেখতে পারো, যাতে তোমাদের অসুবিধা না হয়। জাস্ট ফিল দ্য এনভায়রনমেন্ট, দারুণ দারুণ লাগছে। আমরা যে রাস্তা দিয়ে এখন চলেছি, হাঁটছি, মানে রাস্তাটার কিন্তু পরিবেশটা কিন্তু খুব সুন্দর। দুদিকে এরকম গাছপালা আছে, আর পাশে দেখতে পাচ্ছ বিল্ডিং, আর এদিকে মেন রোড। তো যাওয়ার কিন্তু রাস্তাটা বেশ ভালো।
তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি যে বিশ্ব বাংলা গেট থেকে এত পর্যন্ত হেঁটে আসলাম, এখনও গেটের সামনে এসে পৌঁছায়নি এয়ারকার্ট মিউজিয়ামে। একটাও কিন্তু দোকান দেখতে পাচ্ছি না, বাট রাস্তাঘাট কিন্তু সুন্দর, চারিদিকে গাছপালা, যেটা তোমাদের দেখালাম। আর দোকানঘাট কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এবার অবশ্যই তোমরা কিন্তু নিজের সাথে জল ক্যারি করো, নাহলে এখানে দোকান তো আমি দেখতে পাচ্ছি না, জল না থাকলে অসুবিধা হয়ে যায়। তো বন্ধুরা, আমরা কিন্তু এখান থেকে হেঁটে আসলাম আর পৌঁছে গেছি এয়ারক্রাফট মিউজিয়ামের গেটের সামনে, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো টিকিট কাউন্টার দিয়ে এখন টিকিট কাটবো, কত করে টিকিট তোমাদের জানাচ্ছি, আর ভিতরে ঢুকছি। তো চলো। আচ্ছা, এই হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়ামের গেট। এখানে কিন্তু অফলাইন অনলাইন দুভাবেই তোমরা টিকিট কাটতে পারবে। আর টাইমিংস তোমরা দেখে নাও, এই হচ্ছে টাইমিংস এয়ারক্রাফট মিউজিয়ামে লেখা আছে। মঙ্গলবার থেকে শুক্রবার সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, আর শনিবার হলিডেজ আর রবিবার 10:30 থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। আর সোমবার কিন্তু পুরোপুরি এটা বন্ধ থাকে। তাই অবশ্যই কিন্তু সোমবার তোমরা একদমই দেখতেই বুঝতেই পারছো বন্ধ থাকবে। টিকিট কাউন্টার কিন্তু ক্লোজিং হবে 7:30টার সময়। তো বন্ধুরা, এখন কিন্তু আমরা প্রবেশ করে গেছি এয়ারক্রাফট মিউজিয়ামে। তো মিউজিয়ামের পরিবেশটা কিন্তু খুবই ভালো, আর দেখতে পাচ্ছ এই হচ্ছে মিউজিয়াম, অসাধারণ কিন্তু লাগছে। আর এদিকে কিন্তু পুরো খোলা মাঠ, তোমরা কিন্তু এইসব জায়গায় দাঁড়িয়ে ভালো রকম ফটোগ্রাফি করতে পারবে। আর এখন কিন্তু আমরা দুপুরবেলায় এসেছি এই মিউজিয়ামে, আর ঢুকতে কিন্তু আমাদের 30 টাকা করে নিল। তো চলো। আর এখানে কিন্তু আশেপাশে মানে বসার ব্যবস্থাও আছে, প্লাস কিন্তু সুন্দর সুন্দর ফুলের বাগানও তৈরি করা আছে। বেশ কিন্তু সুন্দর লাগছে জায়গাটা, বেশ সাজানো গোছানো। কলকাতার এয়ারক্রাফট মিউজিয়ামে ঢুকলেই প্রথমেই চোখে পড়বে একটি বিশাল বিমান, যার নাম TU-142M। এটি কোনো সাধারণ বিমান নয়। অনেক বছর ধরে ভারতীয় নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ সামুদ্রিক নজরদারি ও অ্যান্টি সাবমেরিন হিসেবে কাজ করেছে এই বিমানটি। আকাশের উপর দিয়ে উড়ে সমুদ্রে শত্রু সাবমেরিন খুঁজে বার করা ছিল এই বিমানের প্রধান দায়িত্ব। এই বিমানটি এখন আর ওড়ে না। 27 মার্চ 2017 সালে এটি অবসর নিয়েছে। অবসর নিলেও এর গুরুত্ব এতটাই যে তাকে স্মৃতি হিসেবে সংরক্ষণ করা হয়েছে কলকাতার এই মিউজিয়ামে, যাতে মানুষ কাছ থেকে দেখতে পারে এমন একটা বিমান আসলে কেমন দেখতে। এবার চলো শেয়ার করা যাক বিমানের ভেতরে ঢোকার অভিজ্ঞতা। মিউজিয়ামে সিঁড়ি বেয়ে উঠে তোমরা সরাসরি বিমানের ভেতরেই প্রবেশ করতে পারবে। ভেতরের পরিবেশটা একেবারে আগের মতোই সাজানো, যেন যে কোনো সময় উড়ে যাবে বলে তৈরি। ভেতরে গেলে যা যা দেখতে পাবে তোমরা: টর্পেডো রাখার চেম্বার, সমুদ্র নজরদারির ক্যামেরা, ব্ল্যাক বক্স, নেভিগেশন যন্ত্র এবং বিভিন্ন নিয়ন্ত্রণ প্যানেল। প্রতিটি অংশই সুন্দরভাবে লেবেল করে দেওয়া আছে, যাতে তোমরা বুঝতে পারবে কোন জিনিসটি কী কাজে লাগতো। পাশাপাশি পাইলট এবং নৌবাহিনীর ক্রুদের লাইফ সাইজ ম্যানিকিন রাখা আছে, যা দেখে মনে হয় যেন আসল বিমান বাহিনীর সদস্যরা এখনও দায়িত্বে আছে। কেন এই বিমান বিখ্যাত ছিল? TU-142M ছিল বিশ্বের অন্যতম শব্দকারী বিমান। এর কারণ হলো এর অসাধারণ ইঞ্জিন ব্যবস্থা। প্রতিটি NK-2 ইঞ্জিনে রয়েছে দুটি বিশাল 18 ফুট লম্বা প্রোপেলার, যেগুলো একে অপরের বিপরীত দিকে ঘোরে। যে কোনো নৌবাহিনীর কাছে এমন বিমান থাকা ছিল বড় শক্তির ব্যাপার। কলকাতার অন্যতম একটি আকর্ষণীয় জায়গা, সেটি হলো এয়ারক্রাফট মিউজিয়াম। এটি কিন্তু প্রথম এয়ারক্রাফট মিউজিয়াম কিন্তু আছে হচ্ছে ভারতবর্ষের ভাইজাগে, অর্থাৎ বিশাখাপত্তনম শহরে। আর দ্বিতীয়টি হচ্ছে কলকাতার এয়ারক্রাফট মিউজিয়াম। এটি বিশ্ব বাংলা গেটের থেকে 10 মিনিট হেঁটে আসতে হয়। আর দুর্দান্ত কিন্তু একটি জায়গা, তোমরা কিন্তু 2 ঘন্টা এখানে আরামসে কাটাতে পারবে, বসতে পারবে আরামসে। এখানে বসার সিটও আছে, তোমাদেরকে আমি সব দেখাবো। আর কীভাবে আসলে সেটা তো সব বললাম। তো এখানে কিন্তু ঢোকার সময় কিন্তু চারিদিকে বাগান দেখতে পাবে, প্লাস এত বড় একটা খোলা মাঠের মতো আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো ডেকোরেটেড একটা বাগান। তোমাদের কিন্তু ঘুরতে বেশ কিন্তু ভালো লাগবে। তোমরা তোমাদের ফ্যামিলি নিয়েও এখানে আসতে পারো, বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু এখানে আসতে পারো, কিংবা একাও আসতে পারো। দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর কিন্তু মিউজিয়াম। তো চলো আরও সামনাসামনি ঘুরে দেখাবো। আর এখানে কিন্তু বলে রাখি তোমাদের, ক্যামেরা কিন্তু অ্যালাউ না, তোমরা ফোন থেকে ভিডিও বানাতে পারবে, যেটা আমি সিকিউরিটি এখানে যারা আছে তাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম। তো যাই হোক, ফোনেই তোমাদের দেখানোর চেষ্টা করো ভালো মতো। তোমরা একটা বেলা এসে ঘুরে যাও এই শীতকালে, বেশ ভালো লাগবে তোমাদের। তো চলো। আচ্ছা, এই হলো দেখতে পাচ্ছ যুদ্ধ বিমান। তো এটা কিন্তু সার্ভিস দিয়েছে, লেখা আছে 1988 থেকে 2017। এখানে কিন্তু সব লেখা আছে। এটা তুপোলেভ 142 মিটারের এয়ারক্রাফট, দেখতে পাচ্ছ সব ডিটেলসে লেখা আছে। আচ্ছা, সামনে দিকে কিন্তু এই যুদ্ধ বিমানের
একটা ভিউ তোমাদের দেখাচ্ছি। এই এয়ারক্রাফটের কিন্তু সামনে থেকে দুর্দান্ত একটা ভিউ তোমরা দেখতে পাবে এরকম। আর এখানে কিন্তু খুবই একটা ফটোজেনিক জায়গা, যেটা তোমাদের মানে ভিডিওর আগেও জানিয়েছি। যারা ফটো তুলতে ভালোবাসো তাদের কিন্তু জায়গাটা বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা কিন্তু ভিতরটা দেখে বেরোলাম, বেশ কিন্তু ভালো লাগলো। আর বলে রাখি তোমাদের, এই যুদ্ধ বিমানটা এটা কিন্তু ইন্ডিয়ান নেভির আন্ডারে, ভারতীয় নৌবাহিনীর আন্ডারে কিন্তু এই বিমানটা। আর তোমরা অবশ্যই কিন্তু ভিতরে ঢুকো, কারণ ভিতরে ঢুকতে কিন্তু যে টিকিটটা তোমরা টিকিট কাউন্টার থেকে কেটেছে ওইটা কিন্তু হাতেই রাখবে, হাতে রেখে কিন্তু এখানে দেখাতে হবে। আর এখানে কিন্তু তোমরা মিউজিয়ামে ওয়ান টাইম ভিজিট করতে পারবে, মানে একবারই ঢুকতে পারবে। তো অবশ্যই কেউ একবারে বেশি ঢুকবো না যদিও। বেশ কিন্তু ভিতরে তোমার পাইলটরা কীরমভাবে যুদ্ধ বিমান চালায় তো সব কিছু মানে লেখা আছে, নাম, এই এয়ারক্রাফটের নাম কি, আরও আমি ইতিহাস তোমাদেরকে আমি জানিয়ে দেবো। অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। আর আরেকটা কথা বলে রাখি, যাদের 3 বছরের কম, মানে যারা ছোটো বাচ্চারা 3 বছরের কম, তাদের কিন্তু কোনো রকম টিকিট লাগবে না। 3 বছরের উপরে যারা আছে তাদের কিন্তু টিকিট লাগবে, 3 বছরের কম যারা আছে তাদের কিন্তু টিকিট লাগবে না। তো অবশ্যই কিন্তু এই ব্যাপারটা কিন্তু প্রথমে বলিনি, তাই এখন বলে দিলাম। আর জেনে নেওয়া যাক এই বিমানের ইতিহাস সম্বন্ধে। TU-142 তৈরি হয়েছিল সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত টুপোলেভ ডিজাইন ব্যুরো থেকে। এটি তৈরি হয় 1994 সালে। রাশিয়া আজও একই ধরনের বিমান ব্যবহার করছে। ভারত 1984 সালের ডিসেম্বর মাসে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে এই ধরনের 8টি বিমান কেনার চুক্তি করে। এরপর বিমানগুলো টানা 29 বছর ভারতীয় নৌবাহিনীতে কাজ করেছে। এই দীর্ঘ সময় বিমানটি ভারতের এমন অনেক কাজে সাহায্য করেছে যা দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এছাড়াও জেনে নেওয়া যাক এই বিমানটি কোন কোন বড় অভিযানে ছিল। এই বিমান শুধু আকাশে ওড়েনি, এটি ভারতের বহু গুরুত্বপূর্ণ সামরিক অভিযানেও অংশ নিয়েছে। প্রথম হলো অপারেশন ক্যাকটাস। এটি হয়েছিল মালদ্বীপে। মালদ্বীপ রাজনৈতিক অস্থিরতার সময় ভারত যে দ্রুত সাহায্য পাঠিয়েছিল, সেই মিশনে এই বিমান ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী। এরপর নাম্বার 2, অপারেশন বিজয়। এটা হয়েছিল 1998 সালে। দেশের সমুদ্র নিরাপত্তার কাজে এটি অসাধারণ ভূমিকা রেখেছিল। এছাড়াও 1999 সালে প্রজাতন্ত্র দিবসের ফ্লাই পাস্ট এই বিমান প্রথমবার ভারতের নৌবাহিনীর বিমান হিসেবে দিল্লির আকাশে উড়ে প্রদর্শনীতে অংশ নেয়। এছাড়াও দীর্ঘ জীবনের রেকর্ড রাশিয়ার TU-142 এছাড়াও TU-95 সিরিজের বিমানগুলো ভবিষ্যতে যখন 2040 সালের পর অবসরে যাবে, তখন বিমান সিরিজটির মোট সেবাকাল হবে 90 বছরেরও বেশি, যা বিশ্ব ইতিহাসে খুবই বিরল। শেষ কথা যদি বলতেই হয়, কলকাতার এয়ারক্রাফট মিউজিয়ামে এই বিমান শুধু একটি প্রদর্শনী নয়, এটি ভারতের নৌবাহিনীর গর্ব, পরিশ্রম, প্রযুক্তি এবং ইতিহাসের সাক্ষী। কাছ থেকে দেখলেই বোঝা যায় সমুদ্র আকাশের নিরাপত্তায় এমন বিমান কত বড় ভূমিকা পালন করত। আচ্ছা, এই হচ্ছে যুদ্ধ বিমান। আর এর পাশেই কিন্তু ঠিক আছে, দেখতে পাচ্ছ বসার জায়গা প্লাস ছোট্ট একটা পার্কের মতো করা আছে বাচ্চাদের জন্য। আর এখানে একটা ছোট্ট হেলিকপ্টারের মতো একটা শেপ করা আছে নাগরদোল্লার। বেশ কিন্তু সুন্দর লাগছে। আর এই এয়ারক্রাফট এর পিছনে আমরা চলে এসেছি, এখান থেকে ভিউটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তো ভিতরে গিয়ে একবার অবশ্যই দেখে আসবে। ভিতরে কিন্তু একদমই তোমরা ফটো আর ভিডিও করতে পারবে না। আর যেই টিকিটটা তোমরা কাটবে সেই টিকিটটা কিন্তু তোমাদের হাতে রাখতে হবে, ফেলে দেবে না অবশ্যই, কারণ এখানে যখন তোমরা ভিতরে ঢুকবে তখন দেখাতে হবে কিন্তু এই টিকিটটা। শুধু দেখো একটা যুদ্ধ বিমান কতটা বড় হতে পারে, চাকাগুলো দেখো, আর এদিকে পাহাড়গুলো দেখো কতটা বড়। এই হচ্ছে এয়ারক্রাফট। আর এর পাশেই মনে হয় কিছু করবে, তো মিউজিয়ামে আরও কিছু হয়তো অ্যাড করা হবে, তখন হয়তো জানি না এন্ট্রি ফিস কত হবে। বাট 30 টাকা দিয়ে তোমরা কিন্তু এত সুন্দর জায়গাটা কিন্তু ঘুরে যেতে পারো, বেশ ভালো জায়গা। আমাদের ঘোরা কিন্তু এয়ারক্রাফট মিউজিয়াম কমপ্লিট। তো তোমাদের আরেকটা কথা বলতে চাই, তোমরা যারা প্যাট্রিয়টিক, মানে দেশের প্রতি প্রেমটা একটু বেশি, ভালোবাসা বেশি, সবারই তো আমাদের ভালোবাসা আছে দেশের প্রতি কম বেশি, কিন্তু যাদের বেশি তাদের কিন্তু এই জায়গাটা কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো এটা বলা যায় একটা প্যাট্রিয়টিক জায়গা। তো কলকাতার মধ্যে কিন্তু অনেক প্যাট্রিয়টিক জায়গা আছে, তার মধ্যে হচ্ছে কিছু জায়গা হচ্ছে আলিপুর মিউজিয়াম, ওটা কিন্তু দুর্দান্ত একটি মিউজিয়াম। আমার কিন্তু ওর উপর ভিডিও করা আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো, আমি তাও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো।
আর এটা হচ্ছে আরেকটা প্যাট্রিয়টিক জায়গা, এটা হচ্ছে ইন্ডিয়ান নেভির একটি যুদ্ধ বিমান, তোমরা দেখতে আসতেই পারো। একটি বিকালে বা একটি সকালে, সকালে যাই না খুলে নাকি, তোমাদের আমি টাইমটা দেখিয়ে দিয়েছি, আমি নিজেই ভুলে গেছি যদিও। তো এটা কিন্তু বিকেলবেলা কিন্তু খুব সুন্দর জায়গা, তোমরা কিন্তু শীতকালের একটি বিকালে কিন্তু আসতেই পারো। এছাড়া প্রতিদিনই এটা খোলা থাকে না, মঙ্গল থেকে রবিবার এটা কিন্তু খোলা থাকে, সোমবার কিন্তু বন্ধ থাকে। এটা কিন্তু তোমাদের জানিয়ে রাখলাম। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই, যারা চ্যানেল নতুন, যারা প্রথমবার আমার ভিডিও দেখছো, অবশ্যই একটা লাইক করে, যারা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। অবশ্যই কমেন্টে জানাও যদি ভিডিওটা ভালো লাগে। খুব আশা করি তোমাদের একটা ভালো জায়গার সন্ধান দিতে পেরেছি। তো অবশ্যই কিন্তু ঘুরে যাও, বেশ কিন্তু সুন্দর লাগবে জায়গাটা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো জায়গায়। ততদিন জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো সূর্য সুজন ব্লগস। এই হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম, আর পাশে আছে রেস্টুরেন্ট, তোমরা খাওয়া দাওয়া করতে পারো। আর তো চলো, তোমরা কেমন দেখলে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো বেশ ভালোই লেগেছে, যদিও গোপ্রোতে ভিডিও করা ভিতরে অ্যালাউ না, তো ভিতরে তোমাদের মোবাইল দিয়ে যতটা পারলাম দেখালাম।